দিল্লি বিস্ফোরণের পর থেকে একের পর এক নতুন নতুন তথ্য, নতুন নতুন ভিডিও সবার সামনে আসছে, প্রকাশ্যে আসছে। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে আরও যাবতীয় সমস্ত তথ্য কিন্তু হাতে আসতে শুরু করেছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরণ যে নাশকতা, জিহাদি কার্যকলাপ, সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে সিসিএস মিটিংয়ের পর, মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক হয়। সেই বৈঠক থেকেই জানতে পারা যাচ্ছে, কোনো সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ সংস্থার তরফ থেকে খবর করা হচ্ছে যে এই বৈঠকে প্রধানমন্ত্রী যে নেতৃত্ব দিয়েছেন সেই বৈঠকে মূলত বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। কোনো জায়গায় আবার এটাও বলা হচ্ছে, সংবাদপত্রে এটাও বলা হচ্ছে যে এর যোগ্য জবাব কিভাবে দেওয়া যায় তার রাস্তা একটা খুঁজে বার করা হচ্ছে। আপনাদের স্মরণে থাকবে, যখন অপারেশন সিন্দুর হয়েছিল, পেহেলগাম অ্যাটাকের পর 15টা দিন সময় নিয়েছিল আমাদের সিকিউরিটি ফোর্সেস। তার মধ্যে কিন্তু সব কিছু তারা সাজিয়ে নিতে পেরেছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে এই অ্যাটাকটা যদি নতুন করে যদি কোনো এরকম অপারেশন হয়, তাহলে সেটা কীরকম হবে, তার গতি প্রকৃতি কীরকম হবে, তার গতিরূপ কীরকম হবে, এই নিয়ে আলোচনা চলছে। মাথায় রাখতে হবে, এখনো পর্যন্ত সরকারিভাবে বা এনআইএ যারা এই ঘটনার তদন্ত করছে তাদের তরফ থেকে এখনো পর্যন্ত এটাকে টেরর অ্যাক্টিভিটি বলা হয়েছে, নাশকতা বলা হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো সংগঠনের নাম কিন্তু উল্লেখ করা হয়নি এখনো পর্যন্ত। পেহেলগামের সময় যেরকম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের নাম সামনে এসে গিয়েছিল, এখনো পর্যন্ত সেরকম নাম কিছু সামনে আসেনি। ঠিক এই জায়গা থেকেই আমরা আরো বিস্তারিত আলোচনার জন্য সরাসরি চলে যাব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আপনি আপনার সাম্প্রতিক সময় বিভিন্ন বক্তব্যে, আমি খুব ভালো করে সেটা অবজার্ভ করেছি, আপনি এটা বলছেন যে দুর্গের গেট সবসময় কিন্তু ভেতর থেকেই খোলা হয়েছে, ইতিহাস দেখে নিলে সেটাই বোঝা যাবে। এবারে বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই আলোচনা করছি, তখন এনআইএর একটা টিম বুধবার তারা ছানবিন করে গিয়েছে আমাদের রাজ্য, মানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নবগ্রামে, এবং সেখানে এসে তারা কিন্তু ছানবিন করেছে। এনআইএর সন্দেহের তালিকায় অন্য আরেকটি কেসে, গুজরাটের একটি কেস যেটা 2023 সাল থেকে চলছিল, সেই সংক্রান্ত একটি মামলা, সেই মামলায় বা সেই কেসে এখানে ছানবিন হয়েছে। এই মমিনুল আনসারি বলে একজনের এলাকায় তল্লাশি হয়েছে, তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা হয়েছে। এনআইএ নির্দিষ্টভাবে স্পেসিফিক ইনফরমেশন পাবে, তারপরেই তো আসবে। কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই যে ভারত ভাগের যে চক্রান্ত, বা ওই যে ইসলামী ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ, সেই গজওয়াতুল হিন্দের প্রচেষ্টাকে সফল করার জন্য এই আমাদের যে বর্ডারিং এরিয়াগুলো রয়েছে, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, দিনাজপুর, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে, মানে এই জায়গাগুলো হট বেল্ট? স্বপন, আপনি যে শুরু করলেন, যে প্রস্তাবন করলেন, একদম কারেক্ট। প্রথমেই বলি, একটি সব সংখ্যালঘু খারাপ না, তবে একটা পার্সেন্টেজ অফ সংখ্যালঘু যারা মৌলবাদকে বিশ্বাস করে চলে, যারা মৌলবাদকে নিয়ে চলে, এবং যারা এই সংখ্যালঘু ছোট ছোট ছেলে মেয়েদের র্যাডিক্যালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যত খারিজা মাদ্রাসা আছে, সেখানে তো আর ইকোনমিক্স অথবা কমার্স অথবা সায়েন্স, ফিজিক্স, বায়োলজি এগুলো তো পড়ায় না। ওখানে পড়ায় হচ্ছে মৌলবাদের একটি রাস্তা, যেখানে এই ছোট ছেলে মেয়েগুলোকে একবারে ছোট থেকে তাদেরকে র্যাডিক্যালাইজ করা, এটা এক। দ্বিতীয়ত যেটা আপনি বললেন, এই যে 0.5 ফ্রন্ট, যেটা আমি বারবার কয়েকদিন ধরে বলছি, এই কথাটা আমার নয়, এই কথাটা হচ্ছে আমাদের যিনি সিডিএস ছিলেন, সবার মনে থাকবে, যিনি হেলিকপ্টার ক্র্যাশে মারা গেছিল যখন ওয়েলিংটনে উনি যাচ্ছিলেন কোয়েম্বাটুর থেকে, জেনারেল রাওয়াত, সে ওনার কথা। এটা 2.5 ফ্রন্টের ওপর কিন্তু ভারতবর্ষ লড়াই করছে। পশ্চিমে আমরা জানি, আমাদের পশ্চিমে পাকিস্তান আছে, আমাদের পূর্বে আক্ষরিক কোট আনকোট চীন আছে, এবং 0.5 ফ্রন্ট যেটা উনি উল্লেখ করেছেন, এই ডক্টর মডিউল যাদের আপনারা দেখছেন, যারা দিল্লিতে এত বড় বিস্ফোরণ করেছে, আরো বড় ঘটনা ঘটতে পারত। আহমেদাবাদে রিসিন বায়োলজিক্যাল কেমিক্যাল এজেন্ট নিয়ে হাজার হাজার মানুষ মারার ওদের উদ্দেশ্য ছিল, এবং প্রায় 3 টন 3000 কিলো
অ্যামোনিয়াম নাইট্রেট তারা একত্রিত করেছিল প্রায় 1.5 বছর 2 বছর ধরে, এবং সেটা বিভিন্ন জায়গায় বিস্ফোটন করে বহু মানুষকে মারা ছিল। এবং এই ডাক্তাররা, স্বপন কারা, এই ডাক্তাররা সবাই ভারতীয়। এই ডাক্তাররা ভারতে পড়াশোনা করেছে, ভারতের খেয়েছে, ভারতের পড়েছে, কিন্তু র্যাডিক্যালাইজ মস্তিষ্কে ওদের বিষ ছিল। এবং তারা নিজেদের ভাই বোন, যে ভারতবর্ষে তারা বড় হলো, যে ভারতবর্ষের মাটির থেকে তারা খাবার খেয়ে বড় হলো, যে ভারতবর্ষ ইনক্লুসিভ সোসাইটি তাদের পড়াশোনার সুযোগ করে দিল, যা অন্য কোন, বাংলাদেশ দেখুন, পাকিস্তান দেখুন, যেখানে ওখানকার সংখ্যালঘু, যেখানে হিন্দু, তাদের একটা কোনায় ঠেলে রেখেছে। ভারত সেই জায়গায় একটা ইনক্লুসিভ সোসাইটি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বুদ্ধিস্ট, জৈন সবাইকে একভাবে আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে। এবং সেই অধিকারের দ্বারাই, সংবিধানের অধিকার দ্বারাই তারা প্রত্যেকে ডাক্তার হয়েছে। এই বিভিন্ন আদিল বলুন, এই যাকে দেখাচ্ছেন ডক্টর শাহিদ, এই নুহা, এই যাকে দেখাচ্ছেন যিনি সুইসাইড বম্বার, ব্লাস্টে উড়ে গেছে, আদিল, এই প্রত্যেকে ভারতীয়। এবং এই 0.5 ফ্রন্ট এরাই কিন্তু ভেতরে দুর্গের দরজা খুলে দিচ্ছে। আরো তাদের কিছু সাপোর্টার আছে, তাদের ধরলে তাদের বুকে কান্না পায়, তারা সিম্প্যাথাইজার। এই জেএনইউতে যারা বলে আফজল তেরা কি বলেছিল, ভারত তেরা টুকরে হোঙ্গে, আফজল গুরুর সম্বন্ধে, যাদের আফজল গুরুর পাশে যারা ভারতকে ভেঙেছিল, ওদের পাশে দাঁড়ায়। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, আমি বলছি না সবাই খারাপ, তবে একটা অংশ যারা সিম্প্যাথাইজার, যারা এই রকম লোকেদের, যারা ভারত বিদ্বেষ, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, এইটা ভয়ঙ্কর, দুর্ভাগ্যজনক। এবং ভারতকে চিহ্নিত করতে হবে এই লোকগুলোকে, যারা ভারত বিদ্বেষী এবং ভারত ভাঙার চেষ্টা করছে। একইভাবে যেটা আপনি বললেন, এনআইএ কালকে মুর্শিদাবাদের নবগ্রামে এসছে, এবং মুর্শিদাবাদ একটা হটবেড, মালদা হটবেড। এবং মুর্শিদাবাদে 5 বছর পেছনে যারা দর্শক দেখছেন, আপনারা গুগল করবেন, মুর্শিদাবাদে 5 বছর আগে লস্করের প্রায় 10 জন, 9 জন অথবা 10 জন, এই এনআইএ কেরালায় একটা ইনভেস্টিগেশন করতে করতে সোজা মুর্শিদাবাদ এসে 9 থেকে 10 জন যারা ডাইরেক্টলি লস্করের সঙ্গে যুক্ত, তাদের অ্যারেস্ট করেছিল। তারা এখনো দিল্লিতে তিহারে, এবং তাদের ইনভেস্টিগেশন একটা জায়গায় গেছে, এবং পরিষ্কার তারা ভারতকে ভাঙার জন্য, তারা বেশিরভাগই বাংলাদেশি, ভারতে অন্ধকারে এই কাঁটা তার কেটে এখানে ঢুকেছে। কেন্দ্র যতটা দোষী, রাজ্য ততটা দোষী। এখানে যদি আমি পলিটিক্স নিয়ে কচকচানি হয়, তাহলে ভারতের সার্বভৌমত্ব কোথাও হারিয়ে যাবে, আমরা সেটা হারাতে দেব না।